আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকের পর্বে আমি যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইতিহাস সাজেশন ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা বা থার্ড ইউনিট টেস্ট এক্সাম বা ফাইনাল এক্সাম সাজেশন। ঠিক আছে, অর্থাৎ তোমাদের ফাইনাল যে সামনে পরীক্ষা, সেই পরীক্ষার যে সাজেশন, সেই সাজেশন নিয়ে আজকে আলোচনা করব। টোটাল মার্কস কত তোমাদের? 70-এ পরীক্ষা হয়। সময় দেয় কত? 2 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, সময় কত দেয়? 2 ঘন্টা 30 মিনিট। তো দেখে নাও, এখানে প্রথম বলা হচ্ছে যে পরীক্ষার কী কী অধ্যায় থাকে। তোমাদের দেখো, চতুর্থ অধ্যায় থেকে নবম অধ্যায় পর্যন্ত সমস্ত প্রশ্ন, মানে সমস্ত অধ্যায় তোমাদের পরীক্ষায় থাকবে। ঠিক আছে, চতুর্থ অধ্যায় থেকে নবম অধ্যায় পর্যন্ত সমস্ত অধ্যায় তোমাদের থাকবে। এবার একটু প্রশ্নের ধরনটা দেখে নাও। তো আশা করি এইটুকু বুঝতে পেরেছো। প্রশ্নের ধরন ও নম্বর বন্টন কী করতে হয় তোমাদের? সঠিক উত্তরে টিক চিহ্নে দাও, তার মানে কি এমসিকিউ থাকে। এমসিকিউ কী বলা হচ্ছে? কতটা? 14খানা থাকে। 14টি, প্রতিটি প্রশ্নের মান কত? 1। তারপর দেখো, এক কথায় উত্তর, সত্য মিথ্যা ডান বাম মানে স্তম্ভ মিলাতে হয়, শূন্যস্থান পূরণ করতে হয়। এইগুলোকে বলা হয় কি? এসএকিউ। এই এসএকিউ থাকে কটা? 14খানা। তাহলে 14 একে 14, 14টি, প্রতিটি প্রশ্নের মান 1। ঠিক আছে, তারপরে দেখো, কয়েকটি শব্দে উত্তর দাও। 2 মার্কস কোশ্চেন, 2 × 6 = 12। 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে। অর্থাৎ 2 মার্কসের কটা প্রশ্নের উত্তর লিখতে হয়? 6খানা, যেখানে কিনা টোটাল মার্কস থাকে 12। 6 × 2 = 12। সংক্ষেপে উত্তর দাও। 3 মার্কস। 3 মার্কসে দেখো, 3 × 5 = 15। তার মানে কি 5টি প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে। 3 মার্কের 5খানা প্রশ্ন। এবার দেখো, রচনাধর্মী প্রশ্ন 5 মার্কস। এই 5 মার্কসের যে প্রশ্নটা আছে, ঠিক আছে, এই 5 মার্কসের কী হচ্ছে? 3 × 5 = 15। 3টি প্রশ্নের উত্তর তোমায় লিখতে হবে। টোটাল মার্কস থাকে কত? 70। টোটাল মার্কস থাকে কত? 70। এবার দেখো, এখানে বিশেষ দ্রষ্টব্যতে কী বলা হচ্ছে? ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম অধ্যায় থেকে বড় প্রশ্ন আসবে। তার মানে কি? ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায় থেকে তোমাদের যে 5 নম্বরের বড় প্রশ্ন সেটা আসবে। অন্য চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন পড়ার দরকার নেই। স্কুলের স্যার ম্যামদেরকে একবার জিজ্ঞেস করে নেবে, যেহেতু এটা স্কুল ওয়াইজ কিন্তু কোশ্চেনও হয়ে থাকে মাঝে মাঝে। ঠিক আছে, তাদেরকে জিজ্ঞেস করে নেবে, তারা যে চ্যাপ্টার বলবে সেখান থেকেও করবে, কিন্তু পশ্চাৎ অনুযায়ী, বোর্ড অনুযায়ী। ঠিক আছে, পশ্চাৎ থেকে যে নিয়মটা করে দেওয়া আছে, সেখানে বলা আছে যে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম অধ্যায় থেকেই বড় প্রশ্ন হবে, অন্য প্রশ্ন কিন্তু হবে না। কিন্তু অনেক স্কুল কী করে? নিজেদের মতোই প্রশ্ন বানায়। ঠিক আছে, পরবর্তী দেখো, আমরা এবার মূল সাজেশনের দিকে চলে যাব। এখানে 2 and 3 মার্কসের প্রশ্নের যদি কথা বলি, তো দেখো, 2, 3 মার্কসের সাজেশন, অর্থাৎ এই প্রশ্নগুলো 2 নম্বরেও আসতে পারে, 3 নম্বরেও আসতে পারে। তুমি প্রিপেয়ার করবে 2 এবং 3 উভয় ক্ষেত্রে। ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন কী বলা হচ্ছে? সপ্ত সিন্ধু অঞ্চল বলতে কী বোঝায়? ইরিথ্রিয়ান সাগর কাকে বলে? 3 নম্বর, জৈনরা কী ভাষায় সাহিত্য রচনা করত? 4 নম্বর, মেগালিথ কেন্দ্র থেকে কী জিনিস পাওয়া গেছে? তারপরের কোশ্চেন দেখো, 5 নম্বরে কী বলা হচ্ছে? হীরের খনি নিয়ে কোন রাজ্যগুলোর লড়াই হয়েছিল? 6 নম্বর, গুপ্ত রাজারা যেসব সোনার মুদ্রা চালু করেছিল তার নাম কি? সপ্তম অধ্যায়, ষোড়শ মহাজনপদের অন্তর্গত 2টি রাজতান্ত্রিক ও 2টি গণতান্ত্রিক রাজ্যের নাম লেখো। 8 নম্বরে দেখো কি বলা হচ্ছে? তৃতীয় বৌদ্ধ সংগীতি সম্বন্ধে যা জানো লেখো। 9 নম্বর বলা হচ্ছে মৌর্য আমলে কত ধরনের ভূমি রাজস্ব চালু ছিল? 10 নম্বর, হর্ষবর্ধনের লেখা নাটকের নামগুলি লেখো। 11 নম্বরে বলা হচ্ছে কোন লেখক থেকে গৌতমীপুত্র সাতকর্ণীর আমলে রাজ্য বিস্তারের কথা জানা যায়? 12 নম্বর বলা হচ্ছে অগ্রহার ব্যবস্থা কাকে বলে? 13 নম্বর, করস্বপন কি? 14 নম্বরে দেখো পঞ্চম বেদ কাকে বলে? 15 নম্বর, বিদ্যারম্ভ কি? 16, পতঞ্জলির রচিত বইটির নাম কি? 17, বিশাখা দত্তের লেখা 2টি নাটকের নাম লেখো। তারপর দেখো 18তে কি বলা হচ্ছে? 18তে বলা হচ্ছে অষ্টাধ্যায়ী কার লেখা? 19, স্নাতক কাদের বলা হতো? 20, আর্যসত্য কি? 21, নাট্যশাস্ত্রের রচয়িতার নাম কি? 22, দাদা সঙ্গ কি? 23 কি বলা হচ্ছে? দেখো, ক্ষত্রপ কাদের বলা হতো?
24 বারাণসী কোন শিল্পের জন্য বিখ্যাত ছিল? 25 বলা হচ্ছে প্রাচীন বাংলার সূক্ষ্ম সুতির কাপড়ের নাম কি হতো? 26 বলা হচ্ছে কোন ভাষা থেকে পলি ভাষা তৈরি হয়? 27 কি বলা হচ্ছে দেখো, 27 বলা হচ্ছে গুপ্ত রাজাদের চালু করা স্বর্ণ মুদ্রাকে কি বলা হতো? 28 নম্বর প্রাচীন যুগে পরিবেশের উপর চাপ কম পড়তো কেন? 29 হিন্দুস কি 30 নম্বরে বলা হচ্ছে গুপ্ত আমলে ভারতের পূর্ব উপকূলে কোন বন্দরের খ্যাতি বেড়েছিল? 31 যবনিকা কি? 32 সুদর্শন হ্রদ কোথায়? 33 মুদ্রাক্ষস নাটকের বিষয়বস্তু কি? চতুর্থ রামায়ণের রচয়িতা কে? 34 35 দেখো 35 দেখে নাও সাতবাহন রাজা হালের সংকলিত বইটির নাম কি? 36 প্রাচীন ভারতীয় উপমহাদেশে সেতু বলতে কি বোঝাতো? 37 চারবাকদের সম্পর্কে যা জানো লেখো। 38 কি বলা হচ্ছে তীর্থঙ্কর বলতে কি বোঝো? জৈন ধর্মে কতজন তীর্থঙ্কর ছিলেন? 35 বলা হচ্ছে দিগম্বর ও শ্বেতম্বর কারা? 36 হীনযান ও মহাযান কারা? 37 টিকা লেখো। এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ টিকা দিয়েছি, তোমরা এইগুলো খুব ভালো করে পড়বে। এখানে দেখো 10 রাজার যুদ্ধ, চতুরাশ্রম, হীনযান ও মহাযান, গঙ্গাদিরাই, চন্দ্র রাজার স্তম্ভ, ঠিক আছে, ত্রিপিটক, বৈদিক সাহিত্য, বৌদ্ধ সঙ্গীতি, তাম্রলিপ্ত, রেশম পথ। এই যে টিকাগুলো তোমরা দেখতে পাচ্ছ 10খানা টিকা দারুণভাবে করবে, ঠিক আছে। যদি না পারো তো আমাকে কমেন্টে জানাবে, আমি এই টিকাগুলো সব করে তোমাদের সামনে তুলে ধরব। 38 দেখো কি বলা হচ্ছে জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মে কী কী মিল ও অমিল তোমার চোখে পড়ে? 39 মৌর্য সম্রাটরা গুপ্তচর কেন নিয়োগ করতেন? 40 বেদ শুনে শুনে মনে রাখা হতো, এর কারণ কি বলে তোমার মনে হয়? 41 কি বলা হচ্ছে চতুর্জাম ব্রত কি? 42 বলা হচ্ছে ত্রিপিটক সম্বন্ধে যা জানো লেখো। 43 সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? তার আমলে সাতবাহন বংশ কোথায় কোথায় বিস্তার লাভ করেছিল? তারপরে 44 নালন্দা মহাবিহার সম্বন্ধে যা জানো লেখো। 45 জীবক সম্বন্ধে যা জানো লেখো। 46 দেখে নাও কি বলা হচ্ছে মিশর সম্বন্ধে যা জানো লেখো। এলাহাবাদ প্রশস্তি গুরুত্বপূর্ণ কেন? সাতবাহন প্রশাসন কেমন চলতো? কুষাণ আমলে ভারতীয় অর্থনীতিতে নতুন নতুন কী কী দিক দেখা গিয়েছিল? এবারে 50 দেখো গুপ্ত যুগের মুদ্রা সংক্ষিপ্ত পরিচয় দাও। এবার আমরা অন্য প্রশ্নে মুখ করব। দেখো 51 বলা হচ্ছে সঙ্গম সাহিত্য কি? 52 বলা হচ্ছে প্রাচীন ভারতে বিজ্ঞান চর্চা আর্যভট্টের ভূমিকা বিশ্লেষণ করো। 53 বলা হচ্ছে সুয়াংজাং সম্বন্ধে যা জানো লেখো। 54 বলা হচ্ছে ফাসিয়ান কে ছিলেন, তার সম্পর্কে কি জানা যায়? 55 দেখো গন্ডোফার্নেস কে ছিলেন। 56 মুদ্রা রাক্ষস ও দেবী চন্দ্রগুপ্তম নাটক সম্পর্কে যা জানো লেখো। 57 গন্ধার ও মথুরার শিল্পরীতি কেমন ছিল? 58 দেখো নালন্দা মহাবিহারে কীভাবে পড়াশুনো করানো হতো। 59 ষোড়শ মহাজন পদের আমলে কৃষি ও পশুপালনের বিবরণ দাও। 60 হচ্ছে গাথা সপ্তদশী কি? 61 বলা হচ্ছে 61 দেখো সাতবাহনদের আমলে দক্ষিণ ভারতের গ্রাম জীবন কেমন ছিল? 62 মহাজন পদের আমলে কারিগরি শিল্প, বাণিজ্য, কৃষি ও পশুপালন বিভিন্ন পেশার বর্ণনা দাও। ঠিক আছে, অর্থাৎ মহাজন পদের আমলে কারিগরি শিল্প, বাণিজ্য, কৃষি ও পশুপালন এইগুলো সম্পর্কে তোমাকে লিখতে হবে। 63 দেখো কুষাণ, মৌর্য, গুপ্ত পরবর্তী আমলে 4খানা পাঠ, মানে 3খানা পাঠ, কিন্তু একটা কুষাণ, 2 হচ্ছে মৌর্য, 3খানা হচ্ছে গুপ্ত পরবর্তী আমলে কিসের না কৃষি ব্যবস্থার, অর্থাৎ এই 3টেরই কিন্তু কৃষি ব্যবস্থা লিখতে হবে। এই 3টের কিন্তু শিল্পের বিকাশ লিখতে হবে। ঠিক আছে, আবার এই 3টের কিন্তু জমি ইত্যাদি সম্পর্কে লিখতে হবে। 64 দেখো কনিষ্ক চন্দ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো। তারপরে 65 বলা হচ্ছে কি
বাণভট্টের হর্ষচরিত সম্পর্কে যা জানো লেখো। 66 বলা হচ্ছে ভারতীয় উপমহাদেশের আলেকজান্ডারের অভিযান সম্পর্কে লেখো। তো বন্ধুরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবারে আমরা মুভ করো 5 মার্কসের কোশ্চেন। দেখো এখানে 5 মার্কসের প্রশ্নে কি বলা হচ্ছে। 1 নম্বরে বলা হচ্ছে প্রাচীন ভারতে কারিগরি শিক্ষাচর্চা বিজ্ঞান চর্চা থেকে আলাদা হয়ে গেল কেন? 2 বৌদ্ধ ধর্মের সঙ্গে সম্রাট অশোকের ধর্মের কি পার্থক্য রয়েছে? 3 ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্য তৈরি হলো কিভাবে? 4 খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে খ্রিস্টপূর্ব 4র্থ শতকে ভারতীয় উপমহাদেশের নারীদের অবস্থা কেমন ছিল? 5মে কি বলা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য সম্বন্ধে যা জানো লেখো। 6ষ্ঠ বলা হচ্ছে প্রাচীন ভারতীয় উপমহাদেশে ধর্মশাস্ত্র ও চিকিৎসা শাস্ত্রের মধ্যে সম্পর্ক কেমন ছিল? 7ম হচ্ছে প্রাচীন ভারতীয় উপমহাদেশের জলসেচ সম্বন্ধে যা জানো লেখো। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখে নাও। প্রাচীন ভারতে পরিবেশ চিন্তা সম্বন্ধে যা জানো লেখো। 9 মেগাস্তিনিসের বিবরণ থেকে পাটলিপুত্র নগরের শাসন পরিচালনার কি বর্ণনা পাওয়া যায়? 10 গান্ধা শিল্প বলতে কি বোঝো? 11তে কি বলা হচ্ছে সুয়াংজাংয়ের বর্ণনায় হর্ষবর্ধনের বৌদ্ধ সম্মেলন ও প্রয়োগের মহাদান সম্পর্কে লেখো। 12তে বলা হচ্ছে হরপ্পার নগর পরিকল্পনার বিবরণ দাও। ঠিক আছে বন্ধুরা, তো এই ছিল তোমাদের 5 মার্কসের প্রশ্নের সাজেশান এবং ফাইনাল পরীক্ষার ক্লাস 6-এর ইতিহাসের যে সাজেশান সেটা এটা ছিল। ঠিক আছে, তোমরা আশা করি সাজেশানগুলো খুব সুন্দর করে করবে। যদি এখান থেকে কোনো প্রশ্ন তোমরা না পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি তার উপর বেস করে কোশ্চেনের অ্যান্সারগুলো করে দেবো। ঠিক আছে, তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো আজকে ভিডিও আর বেশি দীর্ঘায়িত করবো না। সকলকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো।